জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব। জয় শ্রীমা সুধাংশুমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী শ্রী ঠাকুর মহারাজের দিনগুলি। তিনি 1330 থেকে 1331 বাংলা সন কেমনভাবে কাটিয়েছিলেন, কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তার জীবনে, এই সমস্ত কিছু আজকে শুনবেন এই ভিডিওতে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীলাচল কুটিরে তিনি প্রথম প্রবেশ করেন কবে, তার প্রাণপ্রিয় ভক্তের মৃত্যুর ভবিষ্যৎবাণী তিনি কেমনভাবে করেছিলেন, শ্রীকৃষ্ণ সম্বন্ধে এক ইংরেজ সাহেবকে তিনি কি জবাব দিয়েছিলেন। এছাড়াও শুনবেন তিনি কখন এবং কবে থেকে জয়গুরু মহানাম প্রবর্তন করেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের জন্য এই ভিডিও শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু, জয় মা। কোথা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গার নামও লিখবেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে আবারও শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি এই ভিডিও। শুরু হলো 1330 সাল। 1330 সালের বৈশাখ মাস শ্রী শ্রী ঠাকুর মহারাজ মঠে কাটিয়ে দিলেন। এছাড়াও জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস, এই কয়েক মাস ঠাকুর মঠে অবস্থান করেছেন। 12ই আশ্বিন ঠাকুর পুরী ফিরে গেলেন। এবার ঠাকুরের সঙ্গে সেবক হরিদাস ছাড়াও পুরী এসেছেন ব্রহ্মচারী প্রজ্ঞা চৈতন্যানন্দজি। সুরমা তো ছিলেনই। ঠাকুর পুনরায় 3 নম্বর গিরিকুঠিরে উঠেছেন। এবারে তিনি প্রায় 3 মাস বাড়িতে ছিলেন। অগ্রহায়ণের শেষের দিকে ঠাকুর হরিদাস ও সুরমা সহ নবদ্বীপ যাত্রা করেন। প্রজ্ঞা চৈতন্য মহারাজকে তিনি নীলাচল কুটির কেনার দায়িত্ব দিয়ে দিলেন। লোকমুখে শুনে এ বাড়ি ও বাড়ি দেখার পর এই নীলাচল কুটির বাড়িটি ঠাকুর পছন্দ করেন। অগ্রহায়ণে পুরী থেকে ঠাকুর এক ভক্তকে চিঠি লিখেছেন। তারিখ 5ই অগ্রহায়ণ। সম্মেলনী যাহাতে সুচারুরূপে সম্পন্ন হয় তার যথাসাধ্য চেষ্টা করিবে। আমি আগামী শুক্রবার অর্থাৎ 28শে অগ্রহায়ণ এখান হইতে বাংলায় রওনা হইব। তৎপরেই বগুড়া যাইব। পথে পশ্চিমবঙ্গ ও পুঠিয়ায় কয়েকদিন বিলম্ব হইবে। এবার ভক্ত সম্মেলনীর নবম অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে বগুড়ার শ্রী শ্রী গৌরাঙ্গ সেবাশ্রমে। চারিদিক থেকে শত শত ভক্তের দল জয়গুরু ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে বগুড়া সম্মেলনীতে ঠাকুরের শ্রীচরণ প্রান্তে উপনীত হলেন। কলকাতা থেকে আগত জয়গুরু সেবা সংঘ ভাবরসে মাতাল হয়ে এসো প্রেমময় নিগমানন্দ সঙ্গীত গেয়ে ঠাকুরকে মুগ্ধ আনন্দিত করে দিল। এই অধিবেশনে বা এই জয়গুরু সেবা সংঘে প্রথম এসো প্রেমময় নিগমানন্দ সঙ্গীতটি গাওয়া হয়েছিল। এই সঙ্গীতটির রচয়িতা ছিলেন গঙ্গা গোপাল অর্থাৎ গোপাল ব্রহ্মচারী। সঙ্গীতের শেষ চরণ করহ মোদের আশিস দান গাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর গোপালের মাথায় স্নেহ সুভাশিস ঢেলে দিলেন। এই সম্মিলনীর আনন্দের মধ্যে একটি বেদনার কাঁটা সকলের প্রাণে বিঁধতে থাকে। মঠাশ্রম অন্তঃপ্রাণ স্বরূপানন্দজি ক্রমশ মৃত্যুর পথে এগিয়ে চলেছেন। ভক্তমণ্ডলী সকাতর ভাবে ঠাকুরকে প্রার্থনা জানাতে থাকেন, ঠাকুর স্বরূপানন্দকে বাঁচান। সম্মেলনীর এই আনন্দ যেন ছেদ না পড়ে। ঠাকুর কথা দিলেন, আচ্ছা তাই হবে। সম্মেলনীর মাঝে তার মৃত্যু হবে না, কিন্তু ওর আয়ু একেবারে নেই। তেলহীন প্রদীপের মতোই তার আয়ু। এদিকে মৃত্যু পথযাত্রী স্বরূপানন্দের কণ্ঠে ধ্বনিত হয় ধনধান্যে পুষ্পে ভরা গানের সুরে তারই স্বরচিত সঙ্গীত। স্নেহ প্রীতি ভক্তি ভরা মোদের গুরু জগৎ জোড়া, তাহারই মাঝে আছে সকল গুরুর সেরা। বগুড়া সম্মেলনীতেও এই গান সকলের প্রাণে হিল্লোল তোলে। ভক্তদের চোখে একই সঙ্গে প্রবাহিত হয় একদিকে আনন্দ অশ্রু, অন্যদিকে বেদনা অশ্রু। ঠাকুরের করুণায় মৃত্যু পথযাত্রী স্বরূপানন্দজির মৃত্যু পথ অবরুদ্ধ হয় আর সম্মেলনীও সুচারুভাবে সুসম্পন্ন হয়।
এই সম্মিলনীতে ঠাকুর তার সারস্বত মঠাশ্রমের উদ্দেশ্য, আদর্শ ও ভাবধারা প্রচারের জন্য একটি পুস্তিকা রচনার জন্য সুরেন্দ্রমোহন দাশগুপ্তকে নির্দেশ দিলেন। এবার ঠাকুর বগুড়া আশ্রমায়তনে বাড়ানোর জন্য এই আশ্রমের দক্ষিণ দিকের 7 বিঘা পরিমাণ জমি, যা ছিল রেল কোম্পানির খাস জমি, এবং পূর্ব দিকের 1 বিঘা পরিমাণ জমি, যা ছিল মালিক বা যার মালিক আশ্রমের দক্ষিণে চেলোপাড়ার ক্ষুদিরাম দাস, এই জমিগুলোই আশ্রমভুক্ত করবার ব্যবস্থা করতে বলেছেন। ভক্তের সম্মেলনী শেষে ঠাকুর বগুড়ার জলেশ্বরী তলায় নৃপেনচন্দ্র রায়ের কনিষ্ঠ ভ্রাতা সুধীর চন্দ্র রায়ের বাসভবনে শুভ পদার্পণ করেন। এই গৃহে রয়েছেন মৃত্যুশয্যায় শায়িত স্বামী স্বরূপানন্দজি। ঠাকুর তার শিয়রে বসে করুণা মাখা কণ্ঠে বললেন, স্বরূপ, তুমি কি বাঁচতে চাও? যদি কিছু বলার থাকে তোমার, তুমি আমাকে বলতে পারো। আমি আজ বিকেলে বগুড়া শহরে চলে যাব। তোমার সাথে আমার আর দেখা হবে না। স্বরূপানন্দ বললেন, ঠাকুর, তোমার কাজ করবার জন্যই বাঁচতে খুব ইচ্ছে করে, কিন্তু দেহ আর সাথ দেয় না। এই দেহবার বহন করে আর বাঁচতে চায় না। তখন ঠাকুর বললেন, তোমার এই দেহ কর্ম করার আর উপযোগী নয়। নতুন করে কর্ম সংযোগ করতে গেলে তার কুফল ফলবে, তাই তোমার চলে যাওয়াই মঙ্গল। চোখের জল নিয়ে স্বরূপানন্দ বললেন, আমি উত্তরায়ণে চলে যেতে চাই, আর মৃত্যুর সময় আমি যেন তোমার দর্শন পাই ঠাকুর। ঠাকুর কথা দিলেন, তাই হবে। তোমার উত্তরায়ণে মৃত্যু হবে, আর সে সময় তুমি আমাকে দেখতে পাবে। তোমার সম্মুখে আমি এসে দাঁড়াবো, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে টেনে নিয়ে যাব মুক্তির পথে। স্বরূপানন্দের অতি কষ্টে উঠে ঠাকুরের সেই চরণে লুটিয়ে পড়লেন। অর্থাৎ স্বরূপানন্দ মহারাজজি, যিনি কিনা রোগশয্যার মৃত্যু পথযাত্রী, অনেক কষ্টে উঠে শ্রী ঠাকুরের চরণে ভুলুণ্ঠিত হলেন। ঠাকুর তাকে আশীর্বাদ করলেন। তার কাছ থেকে বিদায় নিয়ে মাধ্যাহ্নিক ভোগ গ্রহণ করে ঠাকুর শহরে চলে গেলেন। মালতীনগরে একদিন থেকে পরদিন ঠাকুর মঠের উদ্দেশ্যে রওনা হলেন। পৌষ মাস গত হল। 12ই মাঘ ঠাকুর মঠ থেকে লিখেছেন, শ্রীমান স্বরূপানন্দজির অভাব আমাদের যে ক্ষতি হইবে, বা তার অভাবে যে আমাদের ক্ষতি হইবে, তা পূরণ করবার উপায় নেই। এখানে শ্রী শ্রী ঠাকুর মহারাজ নিজে স্বীকার করেছেন, স্বরূপানন্দজি যিনি দেহত্যাগ করবেন, তার অভাব বা তিনি যখন অবর্তমান থাকবেন, তার অভাব বা ক্ষতি হবে, সেটি ক্ষতিপূরণ করার মতন উপায় আর আমাদের নেই। আর এইদিকে 27শে ফাল্গুন বিকেল 5টায় স্বামী স্বরূপানন্দের পাঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে মিশে গেল। তার অন্তিম শয্যা রচনা করে দিয়েছিলেন সুধীরচন্দ্র রায় এবং তদীয় পত্নী প্রফুল্লবালা দেবী। স্বামী স্বরূপানন্দের দেহত্যাগের সঙ্গে সঙ্গে মঠাশ্রম ইতিহাসেরও একটি উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে গেল। ফাল্গুনের শেষে ঠাকুর মঠ থেকে বেরিয়ে বাংলার কুমিল্লায় যান এবং তথা থেকে পুরীধামে চলে যান। ইতিপূর্বে ঠাকুর নীলাচল কুটির নামে বাড়িটি কেনার জন্য প্রজ্ঞা চৈতন্যজিকে যে দায়িত্ব দিয়েছিলেন বা দায়িত্ব দিয়ে নবদ্বীপ যাত্রা করেছিলেন, তার নিষ্ঠা সহকারে তা পালন করেছেন প্রজ্ঞা চৈতন্যজি, এবং ভক্তগণের দানে 6000 টাকায় তা কিনে নিয়েছেন। স্বরূপানন্দের স্মৃতি ঠাকুরকে বড়ই পীড়া দেয়। তাকে ছাড়া ঠাকুরের এখন কর্মসাধন করতে হবে। তবু তার মধ্যেও ঠাকুরের কাছে আসার কথা এই যে করিত কর্মা প্রজ্ঞা চৈতন্যানন্দজি ঠাকুরের কাজে আত্মনিয়োগ করেছেন। চৈত্র মাস শেষ হলো, আর 1330 সালও বিষাদের মধ্য দিয়ে বিগত হলো। 1331 সালের 1 বৈশাখ শ্রী ঠাকুর পুরী নীলাচল কুটির নামে বাড়িতে শুভ পদার্পণ করেন। অর্থাৎ এই দিন আমরা জানি পুরী নীলাচল কুটির নামক যে বাড়িটি আছে, সেই বাড়িতে শ্রী ঠাকুর মহারাজ 1331 সালে 1 বৈশাখ গৃহপ্রবেশ করলেন। আর 2রা বৈশাখ কটক থেকে শক্তিপদ ফৌজদার নামে কটক মেডিকেল স্কুলের ছাত্রটি এই কুটিরে এসে ঠাকুরের শ্রীচরণে প্রণত হয়ে গৃহত্যাগের অনুমতি চাইলেন। ঠাকুর বললেন, আর কয়েকটা দিন সবুর করো, তুমি ডাক্তারিটা পাশ করে ফেলো, তারপর ডাক্তার হয়ে মঠ বা আশ্রমে চলে যেও। স্বরূপানন্দের অভাব তুমি এই ব্যাপারে পূরণ করতে পারবে।
শক্তিপদে তখন প্রবল বৈরাগ্য। বললেন, আমার পক্ষে আর একদিনও সবুর করা সম্ভব নয় ঠাকুর। সবুর করলেই আমাকে সংসার বন্ধনে আবদ্ধ করার ব্যবস্থা হবে। মনে আমার এই ভয় সবসময় লাগে। ঠাকুর তাকে বগুড়া আশ্রমে চলে যেতে বললেন। আমরা জানি শক্তিপদ সর্বপ্রথম 1327 সালের কোকিলামুখ মঠে ঠাকুরকে দর্শন করেন। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। এরপরই ঠাকুর যখনই পুরী যেতেন প্রতিবারই তিনি ঠাকুর দর্শন করতেন। এবারও তিনি কটক মেডিকেল স্কুল থেকে ঠাকুর চরণে প্রণত হয়ে গৃহত্যাগের অনুমতি চাইলে ঠাকুর সম্মতি প্রদান করেন ও বগুড়া আশ্রমে যেতে নির্দেশ দিলেন। যদি বগুড়া আশ্রম তার ভালো না লাগে তাহলে মঠে যেতে বললেন। শক্তিপদ বললেন, গতবার আমার বাবা কোকিলামুখ মঠ থেকে আমাকে বাড়ি নিয়ে গেছেন, এবার বোধহয় কোনো খোঁজ খবর করবেন না। ঠাকুর বললেন, পাগল আর কি, সংসার আসক্ত মানুষ কি আর পুত্রের বিরহ সহ্য করতে পারে? এবারও তারা তোমার খোঁজ করবে। তিনি বললেন, ঠাকুর, যদি তারা এখানে আসেন তবে তুমি তাদেরকে আমার ঠিকানা দিতে পারবে না, কিন্তু বলে দিলাম। তাহলে তারা আবার আমাকে ধরে নিয়ে যাবার চেষ্টা করবেন। ঠাকুর বলেন, আচ্ছা বেশ, তাই হবে। যথারীতি শক্তিপদর বাবা তার খোঁজ নিতে পুরী পর্যন্ত গিয়েছিলেন। ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, শক্তি এখন কোথায়? ঠাকুর বলেছিলেন, সে আমার আশ্রমেই আছে এবং ভালোই আছে, তবে কোথায় আছে আমি তা বলতে পারবো না। তার বাবা নিরুপায় হয়ে বাড়ি ফিরে গেলেন। ঠাকুরের নির্দেশে শক্তিপদ মঠোদ্দেশে রওনা দিয়ে পথে বগুড়া আশ্রমে গেলেন 7ই বৈশাখ সকালবেলা। সেই দিনই সেখানে একটি সংঘে যোগদান করেন এবং সংঘে উপস্থিত ভক্তগণের মধুর ব্যবহার ও ঠাকুরের প্রতি ভক্তি ভালোবাসা দেখে তার এত ভালো লাগলো যে তিনি মঠে না গিয়ে বগুড়াতেই থাকবেন বলে মনস্থির করলেন। এরপর আশ্বিন মাসে 8 তারিখ ঠাকুর পুরী থেকে মঠের উদ্দেশ্যে রওনা দিয়ে পথে বগুড়ায় আসেন। ঠাকুর পুরীতে থাকার সময় আশ্বিনের প্রথম সপ্তাহে বগুড়া আশ্রমে এসে উপস্থিত হন শক্তিপদ ফৌজদারের জ্যাঠা মহাশয়। তিনি শক্তিকে বাড়িতে ফিরে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ও আর শক্তিও তার সংকল্প থেকে বিচ্যুত হলেন না। অজ্ঞতার জ্যাঠামশাই বিফল মনোরথ নিয়ে বাড়ি ফিরে গেলেন। অর্থাৎ তিনি হতাশ হয়ে এবং বিফল হয়ে, অর্থাৎ শক্তিপদ ফৌজদারকে তিনি আর বাড়িতে নিয়ে যেতে পারলেন না। ঠাকুর বগুড়ায় এসে প্রথমে হরপ্রসাদ রায়ের বাড়িতে ওঠেন। তথা থেকে সুরেন্দ্রমোহন দাশগুপ্তের বাড়ি, সেখান থেকে ললিতচন্দ্র গুহর বাড়িতে পদার্পণ করেন। আশ্বিনের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 14ই আশ্বিন পূর্বাহ্নে ঠাকুর ললিতচন্দ্র গৃহে বা ললিতচন্দ্র গুহের বাড়িতে শক্তিপদকে ব্রহ্মচর্য দীক্ষিত করে দিলেন। এছাড়াও আরো 3 জন সেবককে ঠাকুর ব্রহ্মচর্য দীক্ষিত করেন। এরা হলেন সতীশ ব্রহ্মচারী বা স্বামী ব্রহ্মানন্দ, দুর্জয় ব্রহ্মচারী ও যোগেন ব্রহ্মচারী। এই বছর আশ্বিন সংখ্যা আর্যতর্পণে সংবাদ ও মন্তব্য লেখা হয়েছে, সারস্বত মঠাধীশ পরমহংসদেব বর্তমান মাসের অর্থাৎ আশ্বিন মাসে 8ই তারিখ পুরীধাম হইতে রওনা হয়ে এই মাসের মাঝামাঝি অত্র মঠে পদার্পণ করিবেন। কার্তিক সংখ্যা আর্যদর্পণে সংবাদ ও মন্তব্যে লেখা হয়েছে, শ্রীমৎ পরমহংসদেব বিগত 15ই আশ্বিন অত্র মঠে পদার্পণ করিয়াছেন। অতএব বলা যায় যে ঠাকুর 14ই আশ্বিন পূর্বাহ্নে দীক্ষা দান কার্য সম্পন্ন করে তথা থেকে রওনা দিয়ে 15ই আশ্বিন মঠে পদার্পণ করেছেন। এবার ঠাকুর আশ্বিনের শেষার্ধে কার্তিকের সম্পূর্ণ মাসটি অগ্রহায়ণের প্রথম সপ্তাহ, এই প্রায় 2 মাস মঠে অবস্থান করেছেন। এইবার বগুড়া হয়ে মঠের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে পুরীতে অবস্থান করার সময় আশ্বিন মাসের প্রথমে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন হাইকোর্টের জজ স্যার জর্জ উডরফ সাহেব। এই ঘটনাটা খুব মন দিয়ে শুনুন। এইখানেই শেষে ঠাকুর মহারাজ এই জজ উডরফ সাহেবকে কেমন যোগ্য জবাব দেন শ্রীকৃষ্ণ সম্বন্ধে। তিনি কিছু প্রশ্নের উত্তরের আশায় ঠাকুরের দর্শনাপ্রার্থী হয়েছিলেন। তিনি ইংরেজ হলেও ভারতবর্ষের তন্ত্র সাধনা বিষয়ে আগ্রহী হয়ে তৎকালীন প্রসিদ্ধ তান্ত্রিক শ্রীবৃষচন্দ্র বিদ্যার্ণবকে তান্ত্রিক গুরু রূপে মেনে নিয়ে তার নির্দেশ মতো তন্ত্র সাধনা করেছিলেন বা করছিলেন। গুরু শিবচন্দ্রের অন্তিম সময়ে উডরফ সাহেব প্রশ্ন করেন, আপনার দেহত্যাগের পর আমার যদি মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমি উত্তর কোথায় পাব? বিদ্যার্ণব বললেন, কোনো বিষয়ে কোনো প্রশ্ন উদয় হলে
তার উত্তরের জন্য তুমি নিগমানন্দের নিকট যাবে। তিনি একজন সাধন সিদ্ধ পণ্ডিত। গুরুর দেহত্যাগের পর তিনি ঠাকুরের নিকট আসেন। ইতিপূর্বে 1329 সালে তিনি পুরীতে গিয়ে ঠাকুর দর্শন করেন। এই সালে অর্থাৎ 1331 সালে তিনি পুনরায় পুরীতে গিয়ে ঠাকুরের নিকট তন্ত্র বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নিয়েছেন। অতঃপর তিনি মহাভারতের গূঢ় রহস্য কথা জানবার জন্য প্রশ্ন করলেন। বিশ্ব কামজয়ী অটল এক মহাবীর, ধর্মপুত্র যুধিষ্ঠির অত্যন্ত সত্যবাদী, অর্জুন হলেন ত্রিকালজয়ী শ্রেষ্ঠ ধনুর্ধর বীর। এদের কাউকে শ্রেষ্ঠ আসন না দিয়ে ব্যাসদেব কৃষ্ণকে কেন ভগবান রূপে আখ্যা দিয়েছেন? কৃষ্ণের জীবনে অনেক দোষ দেখা যায়, সুতরাং তিনি অবতার হলেন কি রূপে? মন এতে কিছুতেই সায় দেয় না। এইসব প্রশ্নগুলি এই উড্ডব সাহেব শ্রী ঠাকুর মহারাজকে করলেন। আমাদের শ্রী ঠাকুর মহারাজ উত্তর দিলেন, সত্য কথা বলতে কৃষ্ণ চরিত্র এই বিশ্বের এক অতুলনীয় চরিত্র। তারই মধ্যে সাধিত রয়েছে সকল বিরুদ্ধ ভাবের মিলন। হে পণ্ডিত, যে চোখ দিয়ে তুমি কৃষ্ণকে দেখছো তা অত্যন্ত নিম্নভূমির চোখ। পূর্ণ জ্যোতির প্রকাশ তোমার চোখে এখনো হয়নি। স্বীয় চোখ দিয়ে কৃষ্ণকে না দেখে মহান জনদের বা মহৎজন ব্যক্তিদের দিব্যালোকিত চোখ দিয়ে তুমি কৃষ্ণকে দেখো, দেখবে তার মতন অন্য কেউ এই তিন লোকে নেই। কৃষ্ণ যদি কামী লম্পট হয়, তবে কামজয়ী ভীষ্মের মতো কোনো মানুষ কি তাকে সম্মানের উচ্চ আসনে বসাতে পারেন? অথবা ধর্মপুত্র যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে ভীষ্মদেব কি শ্রীকৃষ্ণের চরণাপ্রান্তে শ্রেষ্ঠ অর্ঘ্যদান করার নির্দেশ দিতে পারেন? সত্যবাদী যুধিষ্ঠিরকে দেখো, তিনি কৃষ্ণের প্রতি কিরূপ সত্যনিষ্ঠ। আবার দেখো ত্রিভুবন খ্যাত শ্রেষ্ঠ ধনুর্ধর বীর অর্জুন বিপদকালে কেমন করে কৃষ্ণের নিকট মাথা নত করে পরামর্শ চান। সাহেব, তুমি যাকে হীন বলে মনে করছো, তোমারই মহাজনগণ সেই কৃষ্ণকে মহৎ জ্ঞানে পুজো করেন। অতএব তুমি কৃষ্ণকে হীন বা তুচ্ছ বলে মনে করতে পারো না। ঠাকুরের এই অল্প কয়েকটি কথায় উড্ডব সাহেব মুগ্ধ চমৎকৃত হলেন। তিনি ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়ে প্রতি বছর একবার করে পুরীর নীলাচল কুটিরে এসে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনাদি করে যেতেন। তবে যাই হোক, 9 অঘ্রাণ ঠাকুর আসাম মঠ থেকে রওনা হয়ে জগৎসি যান। তথা থেকে মৌলভী বাজার, সেখান থেকে সদ্বীপ ও চট্টগ্রামে পরিক্রমায় যান। চট্টগ্রাম থেকে ঢাকা আশ্রমে এসে বিশ্রাম নেন। অতঃপর সেখান থেকে ময়মনসিংহ পরিক্রমা করেন। পরিক্রমান্তে ময়নামতি আশ্রমের উদ্দেশ্যে রওনা দেন ঠাকুর। এই বছর অর্থাৎ 1331 সালের এই আশ্রম অনুষ্ঠিত হতে চলেছে ভক্ত সম্মেলনের 10ম বার্ষিক অধিবেশন। গত বছর 1330 সালে ভক্ত সম্মেলনের সময় ঠাকুর মঠাশ্রমে ভাবাদর্শ উদ্দেশ্য সম্পর্কে একটি রচনা লেখা নির্দেশ দেন সুরেন্দ্রমোহন দাশগুপ্তকে। ঠাকুরের ইচ্ছা এই বছর ভক্ত সম্মেলনীতে সেটি পঠিত হোক। এই সম্বন্ধে ঠাকুর 21শে বৈশাখ পুরী থেকে একটি চিঠি লিখে রচনা সম্পর্কে তার মতামত প্রকাশ করেছিলেন। এইবার ময়নাবতী ভক্ত সম্মেলনীতে সর্বপ্রথম ঠাকুর তার মঠাশ্রমে আদর্শ ও উদ্দেশ্য প্রচার করলেন। এই সম্মেলনীতে ঠাকুর নিকট আশ্রয় প্রার্থী হন হারাধন ও হরেন নামক 2 সংসার বিরাগী যুবক। ঠাকুর তাদের শ্রীচরণাশ্রিত করে নিলেন। হরেনকে তিনি ব্যক্তিগত সেবক রূপে রেখে দিলেন। হারাধনকে পাঠানো হলো বগুড়া আশ্রমে, সেখানে টেকনিক্যাল স্কুলে ভর্তি হয়ে সূত্রধরের কাজ শেখার জন্য। হারাধন ম্যাট্রিকুলেট বলে সূত্রধরের কাজ না শিখে তিনি মালতীনগরের টোলে সংস্কৃত পড়ার জন্য ভর্তি হলেন। এদিকে পরবর্তীকালে হরেন পরিচিত হলেন ঠাকুরদাস ব্রহ্মচারী, পরে ঠাকুর চৈতন্য, সবশেষে স্বামী সেবানন্দ নামে। তিনি পরে খড়কুসমা পশ্চিমবাংলা সারস্বত আশ্রমে অধ্যক্ষ হয়েছেন। এই সালে ময়নামতি ভক্ত সম্মেলনী 10ম বার্ষিক অধিবেশনে ত্রিপুরার রেভিনিউ অফিসার জগৎচন্দ্র সেন অভ্যর্থনা ভার গ্রহণ করে এমন এক সুমধুর ভাষণ প্রদান করেছেন, যাতে সেই দিন উপস্থিত সকলের প্রাণ শ্রী গুরুর প্রতি ভক্তি ভালোবাসা উদ্দীপিত হয়ে উঠেছিল। আর স্বয়ং শ্রী ঠাকুর শোনালেন এক অমৃত নির্ঝর ভাষণ, যা শুনে ভক্তগণ শীতল হলো আর হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে আলোময় হয়ে উঠল। শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত জয়গুরু মহানামের মহিমা যে কতখানি, সেই প্রসঙ্গে একটা ছোট্ট কথা আপনাদের বলি। এই সম্মেলনীতে যোগদানে ইচ্ছুক দিনহাটা মহকুমার অন্তর্গত খারিজবালা ডাঙ্গা 2-3 জন ভক্ত শিষ্য কুচবিহারে কয়েকজন ভক্ত সঙ্গ ট্রেনে এসে
বোনারপাড়া স্টেশনে নেমে অন্য ট্রেনে উঠেছেন বাহাদুরবাদ যাওয়ার জন্য। যে কামরায় তারা উঠেছেন সেটাতে তাদের বসবার পর্যন্ত জায়গা ছিল না। কেউ শুয়ে ঘুমোচ্ছেন, কেউ বা ঘোর তন্দ্রাভীত। তাদের ডেকে তোলার মতো সাহস তাদের হলো না। অজ্ঞতা তারা জয় গুরু বলতে লাগলেন। অমনি কামরার সকলে ধরপড় করে উঠে জয় গুরু বলে সম্বোধন করে উঠলেন এবং জিজ্ঞাসা করলেন, দাদারা কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? তারা যখন জানতে পারলেন যে এরাও সম্মিলনীতে যাচ্ছেন, তখন আসুন আসুন, বসুন বসুন বলে সকলকে বসতে দিলেন। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর মহারাজ বলেছেন, তোমাদের গুরু ভাইদের মধ্যে পারস্পরিক সঙ্গে পরস্পর পরিচয় সূত্র, ভাব বিনিময় সূত্র এই জয় গুরু মহানাম। তোমরা কোনো গুরু ভাইয়ের সঙ্গে দেখা হওয়া মাত্র উচ্চারণ করবে জয় গুরু, তাকে পরমাত্মীয় জ্ঞানে জড়িয়ে ধরবে বুকের মধ্যে। এই জয় গুরু নামই হচ্ছে শারদ সংঘের পরিচয় চিহ্ন। ময়নামতি ভক্ত সম্মিলনীতে হালিশহরবাসী ভক্তগণ আগামী বছর অর্থাৎ 1332 সালের ভক্ত সম্মেলনের 11তম অধিবেশন ডেকে বসলেন। ভক্ত সম্মেলনের অন্তে ঠাকুর ময়নামতি থেকে 14ই পৌষ পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। মাঘ অথবা ফাল্গুন এই সময়ের মধ্যে একদিন সংসার ত্যাগের তীব্র বাসনা নিয়ে শ্রী নটবর দাস নামে এক যুবক শ্রী ঠাকুরের চরণাশ্রয়ের শরণ নিলেন। ঠাকুর তাকে শ্রী চরণাশ্রিত করে নিলেন। নটবরকে তিনি ঢাকার ভাওয়াল আশ্রমে যোগ দেওয়া নির্দেশ দিলেন। পরবর্তী সময়ে ভাওয়াল থেকে তাকে পাঠানো হয় বগুড়া আশ্রমে। বহু বছর পর্যন্ত তিনি বগুড়া আশ্রমে শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারীর সহকারী রূপে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ঠাকুর সেবা করেছেন। ঠাকুরের এখন বিমলা মায়ের কথা ভাবতে হয়। বিমলা মা খুবই ছোট, বালিকা বধূ। তাই শ্বশুরবাড়িতে কম দিন থেকে বেশিরভাগ সময় বাবার কাছে তিনি থাকেন, অর্থাৎ ঠাকুরের কাছে থাকেন। এখন থেকে তার শ্বশুরালয়ে থাকাই সঙ্গত। আবার বিমু যদি চলে যায় তাহলে নীলাচল কুটিরে সুরমাও একা হয়ে যাবেন। এই জন্য একটি ব্যবস্থার কথা ঠাকুরকে ভাবতে হয়। ঠাকুর সন্দ্বীপ থেকে সরজু মাকে ফাল্গুন মাসে পুরীতে নিয়ে আসার ব্যবস্থা করলেন। সরজু মা হলেন সন্দ্বীপের ঠাকুর ভক্ত সুরেন্দ্রচন্দ্র লোধের সহোদরা। সরজু মা ইতিমধ্যেই মঠেই ছিলেন। মঠের মহিলা বিভাগ তুলে দেওয়ায় ঠাকুর তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। এবার ঠাকুর তাকে আবার ফিরে নিয়ে আসবার অনুমতি দিলেন। 29 ফাল্গুন ঠাকুর পুরী থেকে লিখেছেন, আমার শরীর সুস্থ নহে, হৃৎপিণ্ডের দুর্বলতাই প্রধান কারণ। বোধহয় উৎসবের সময় মঠে যাইতে পারিব না। ভক্তের দৌরাত্মে মনে হয় এখনই দেহত্যাগ করলে যেন বাঁচি। প্রার্থনা করি তোমাদের সুবুদ্ধি হোক ও সদিচ্ছা সঞ্জত হোক। এইভাবে ফাল্গুন মাস শেষ হলো পুরীতে। ফাল্গুন মাসের মতো চৈত্র মাসও ঠাকুর পুরীতে অবস্থান করেছেন। 22 চৈত্র পুরী থেকে ঠাকুর চিঠিতে লিখেছেন, আমার শরীর ভালো নাই, কাহকে পত্রাদি বড় লিখি না। 29 চৈত্র ঠাকুর অন্য একটি চিঠিতে লিখেছেন, কাহকেও হিংসা নিন্দা ঘৃণা করিও না, সবই যে তাহার বিকাশ, আমার শরীর এখন ভালো আছে। এইভাবে চৈত্র মাস শেষ হলো এবং সেই সঙ্গে শেষ হলো 1331 সাল। আজকে শুনলেন শ্রী ঠাকুর মহারাজের 1330 এবং 1331 সন কিভাবে কেটেছে। এই 2 বছর ঠাকুরের অনেক কিছু ঘটনা ঠাকুরের সাথে ঠাকুরের জীবনে ঘটেছে, সেই সব কিছু ভাষ্যপাঠ করে আপনাদের শোনালাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে প্রাণ ভরা প্রণাম জানিয়ে ও আপনাদের সকলে সুস্থ থাকার কামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।